শেখ হাসিনা নিজেকে এখনো সাংবিধানিক উপায়ে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করছেন, কারণ তিনি কোনো স্থূপাপত্রে স্বাক্ষর করেননি। খলিলুর রহমান একটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সেটা হলো এই আগামী সংসদ অধিবেশনে আওয়ামী লীগের উপর থেকে যেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তা না হলে বাংলাদেশ ঝামেলায় পড়বে জাতিসংঘে। বিশ্বস্ত সূত্রে খবরটা পেলাম যে আগামী সংসদ অধিবেশনে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি হবে না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে প্রত্যাহার করা হবে, কখন প্রত্যাহার করা হবে, এটা নিয়ে তারেক রহমানের চামচা জায়েদুর রহমান তোকে ভাবতে হবে না। তুই কে, তোকে ভাবতে হবে? আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা অংশ নেবে এবং আওয়ামী লীগের নামে অংশ নেবে, পারলে ঠেকাস। এবার তারা পুলিশের গাড়িতেও হামলা চালিয়েছে। এ সময় তারা জয় বাংলা বলে স্লোগান দেয়। জানা গেছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচা বাজারে 3 হুইলার চলাচলে বাধা দেয় জয় বাংলা স্লোগান দিয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। জন্য সরকারের মধ্যে একটা জোর গুঞ্জন শুরু হয়েছে, জোর আলোচনা শুরু হয়েছে যে বাংলাদেশ ঝামেলায় পড়বে, খলিলুর রহমান ঝামেলায় পড়বে, এমনকি চাপের মুখে তার পদও চলে যেতে পারে, এমন পরিস্থিতির দিকে যেতে পারে যদি সেই পরিমাণ পরিবেশ সৃষ্টি হয়। এই জন্য তার আগে, এইগুলো ফেস করার আগে খলিলুর রহমান একটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সেটা হলো এই আগামী সংসদ অধিবেশনে আওয়ামী লীগের উপর থেকে যেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তা না হলে বাংলাদেশ ঝামেলায় পড়বে জাতিসংঘে। তখন এই যে বিনা ভোটের সরকার গঠন, যেদিন ভোট তার আগের দিন সিল মারা শেষ, এই যে ইলেকশন হয়েছে, যে ভোটারবিহীন ভোট, তখন এটা ইস্যু হয়ে দাঁড়াবে। তখন সারা বিশ্ব থেকে চাপ তৈরি হবে এবং মধ্যবর্তী নির্বাচনের জন্য তখন সারা বিশ্ব এক হয়ে যাবে। সেই পরিস্থিতিতে বিএনপি মাইনাস হয়ে যাবে রাজনীতি থেকে এবং এগিয়ে আসবে আওয়ামী লীগ। এই বিষয়গুলো তারা আলোচনা করে তারা নিজেদের মধ্যে বলাবলি করছেন। একটা বিশ্বস্ত সূত্রে খবরটা পেলাম যে আগামী সংসদ অধিবেশনে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। সরকার সেই চিন্তাই করছে। এই বিষয়টা এখন দেখার বিষয়। এই বিষয়টা অনেকটা আমাদের নেতা কর্মীরা জেনে ফেলেছেন। হাইকমান্ড থেকে অনেকভাবে ইনফরমেশন তো পান। আমার মনে হয় সেই কারণেই আমাদের নেতা কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, যেভাবে তারা মাঠে নামছে, যেভাবে স্লোগান দিচ্ছে, যেভাবে বিভিন্ন জেলায় তারা নেমে আসছে, এমনকি ঢাকাতেও তারা বড় বড় মিছিল করছেন আমাদের নেতাকর্মীরা জীবনের উপর ঝুঁকি নিয়ে। এমনকি আওয়ামী লীগের অফিস পর্যন্ত তারা দখল দিয়েছেন। কতক্ষণ দখল দিয়ে রাখতে পেরেছেন সেই হিসাব পরে জানা যাবে, কয়েকদিন যাওয়ার পরে। কিন্তু শত শত কর্মী তারা দলের কার্যালয়ে ঘেরাও করেছেন এবং তাদেরকে দেখে এখানে যারা ছিল সব পালিয়েছে। আপনারা বিভিন্ন জেলায় দেখছেন কীভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেরিয়ে আসছে। নোয়াখালীতে কীভাবে হলো, চট্টগ্রামে কী অবস্থা হলো, ব্রাহ্মণবাড়িয়ায় কী অবস্থা হলো, ফরিদপুরে কী অবস্থা হলো, সিলেটে কী অবস্থা হলো, আপনারা সব দেখছেন। তো আমি আশা করি শীঘ্রই আমাদের দলের উপর থেকে এই দুঃসময় কেটে যাবে। এই দুঃসময় কেটে যাওয়ার পর যে আওয়ামী লীগ সামনে আসবে, সে আওয়ামী লীগ সারা দেশের মানুষকে সাথে নিয়ে একটি উন্নয়নের বাংলাদেশ করবে। আওয়ামী লীগ কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসছে না, যে বিএনপি বা এনসিপি বা জামাত আমাদের উপরে গত 2 বছর যে অন্যায় অত্যাচার করেছে, আমরা তা তালিকা করে রাখছি বা তালিকা ধরে ধরে আমরাও তাদেরকে মেরে ফেলবো, ওই জিঘাংসা নিয়ে কিন্তু আওয়ামী লীগ মাঠে আসছে না। আওয়ামী লীগ ফিরে আসবে না। আওয়ামী লীগ আসবে একটি সাজানো গোছানো দেশ ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংসযজ্ঞ থেকে দেশকে তুলে আনার জন্য। আমাদের দেশের মানুষ মহা বিপদের মধ্যে পড়ে গেছে, দেশবাসীকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ এগিয়ে আসবে। আমাদের দেশের নারীরা মহা বিপদে আছে, এমন একটা দিন নেই যেদিন রেপ হচ্ছে না বা এইসব সংবাদ আসছে না। তাদের রক্ষার জন্য আওয়ামী লীগ এগিয়ে আসবে। আওয়ামী লীগ এগিয়ে আসবে প্রতিটা মানুষের অধিকার রক্ষার, গণতন্ত্র চর্চার, মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে মানুষের ভালোবাসায়। আমি আহ্বান জানাচ্ছি জনাব তারেক রহমানের প্রতি, অনতি বিলম্বে আপনি ঘোষণা করুন বাংলাদেশে গণতন্ত্রের চর্চার জন্য, গণতন্ত্রের চর্চা অব্যাহতের জন্য সকল দলকে
রাজনীতি করার সুযোগ দেওয়া হবে। যে ভাষায় আপনার দলের সাধারণ সম্পাদক মির্জা ফখরুল সাহেব বলছেন যে আওয়ামী লীগ সহ সকল দলকে রাজনীতি করার সুযোগ দিয়ে গণতন্ত্রের চর্চার পরিবেশ সৃষ্টি করা দরকার, উনি বেশ কয়েকটা বক্তব্য ওনার কথা বলেছেন। এখন আমরা সরকার প্রধানের মুখ থেকে শুনতে চাই। আর সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য মন্ত্রীরা যারা এখনো আওয়ামী লীগের উপর বিষোদ্গার করছেন, তাদের শুভবুদ্ধি উদয় হোক, তারা গণতন্ত্রের পথে ফিরে আসুক, মারদাঙ্গা এই পরিবেশ থেকে ফিরে আসুক। এদিকে আপনারা জানেন বর্ডারে কি অবস্থা হচ্ছে। বর্ডারে কাঁটাতারের বেড়ার ওপাশ থেকে ভারতের সাইড দিয়ে তারা লম্বা রাস্তা করে নিয়েছে। তারা তাদের সেনাবাহিনী, তাদের আইন শৃঙ্খলা বাহিনীর, তাদের বর্ডার গার্ড ফোর্সের গাড়ি বা বিভিন্ন সাজোয়া গাড়ি যে কোনো সময় আসতে পারে, তাদের রাস্তা ঠিক করে নিয়েছে। আমাদের রাস্তা ঠিক করা হয়নি। এই জন্য তারা যখন এসে গাড়িতে করে এসে যখনই দেখছে যে পয়েন্টে আমাদের লোক নেই, ওই পয়েন্টে গেট দিয়ে কিছু লোককে ঢুকিয়ে দিয়ে তারা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। আর আমাদের বিজিবির 70,000 বিজিবির মধ্যে 60,000-62,000 অলরেডি তারা মোতায়েন হয়েছে। মোট 70টা স্পটে এই গন্ডগোল হচ্ছে, মানুষ ঢুকিয়ে ফেলার। তো সেই সব জায়গায় তারা পাহারা দিচ্ছে, কিন্তু তারা 6 ঘন্টা পর এক একটা শিফট শেষ হচ্ছে। এইভাবে তারা রাস্তায় ঘুমাচ্ছে, তারা জমিতে ঘুমাচ্ছে, তারা গর্তের মধ্যে ঘুমাচ্ছে। এই হলো অবস্থা। এভাবে হয় না। প্রস্তুতি যখন তারাও নিয়েছে, প্রস্তুত আপনাদেরকেও হওয়া উচিত ছিল। ওরা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসবে, আর আপনারা এই দৌড়া এই জমির ভিতর দিয়ে, ওর খালের ভিতর দিয়ে, ওর পুকুরের পাশ দিয়ে দৌড়া যে আপনারা ভারতের বর্ডার গার্ড ফোর্সকে তাড়াবেন। এই কি হয়? যুদ্ধ হয় সমানে সমানে, শক্তি প্রদর্শন করতে হয় সমানে সমান। তারা রাস্তা করেছে, আপনারা রাস্তা নির্মাণ করুন। তারা গাড়ি নিয়ে আসছে, আপনারাও গাড়ি নিয়ে যেন যেতে পারেন সেই পরিবেশ করুন। এখন গন্ডগোলটা কমিয়ে দিয়ে আগে বর্ডারের এলাকায় নিজেদের রাস্তা তৈরি করুন এবং সেই সব এলাকার আশেপাশে হাসপাতালগুলো উন্নত করুন। যে কোনো সময় যে কোনো কিছু ঘটলে যেন আপনারা চিকিৎসা নিতে পারেন, আপনারা আশ্রয় নিতে পারেন, সেই ব্যবস্থা করুন। তারপরে ভাবা যাবে যে বর্ডার নিয়ে কী করবেন। ইমিডিয়েটলি চেষ্টা করুন। তা নাহলে বর্ডার গার্ড ফোর্সের বিজিবির ওখানে তারা পেরে উঠবে না। আনসার বাহিনী নিয়ে গেছে, তারা তো পারবেই না। এরপর সেনাবাহিনীকে নিতে হবে। এছাড়া কিছু করার নেই, সেনাবাহিনীকে যেতেই হবে। আর এদিক দেশের মধ্যে সকল দল যখন রাস্তায় নেমে যাবে, তখন কিন্তু সরকার দেশ চালাতে পারবে না, পুলিশ এদেরকে থামাতে পারবে না। তাই আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, আসুন গণতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠা করুন এবং সবাই মিলে আসুন চেষ্টা করুন। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাসঙ্গিক ছিল, আছে, থাকবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি হবে না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে প্রত্যাহার করা হবে, কখন প্রত্যাহার করা হবে, এইটা নিয়ে তারেক রহমানের চামচা জায়েদুর রহমান তোকে ভাবতে হবে না। তুই কে? তোকে ভাবতে হবে। সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জায়েদুর রহমান, সরকার চাইলেই কি, সরকার না চাইলেই কি? তোদের ভিত কি? তোরা কি নির্বাচিত সরকার? বাংলাদেশের 50% মানুষের সমর্থন না নিয়ে ক্ষমতায় বসেছিস, লম্বা লম্বা লেকচার মারিস। আওয়ামী লীগ কি কখনো বিএনপিকে নিষিদ্ধ করেছিল? করে নাই। আবার বলছিস স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ ভোটে অংশ নিতে চাইলে অবশ্যই দলীয় ট্যাগ ব্যবহার করা যাবে না, ব্যক্তি হিসেবে অংশ নিতে হবে। জায়েদুর রহমান, হু আর ইউ? আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা অংশ নেবে এবং আওয়ামী লীগের নামে অংশ নেবে। পারলে ঠেকাস। কোনো হুমকি না, বাস্তবতা। বাংলাদেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে তাদের স্বার্থে। শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে না। বাংলাদেশের মানুষকে রক্ষা করতে, বাংলাদেশের মানুষকে নতুনভাবে বাঁচতে শেখানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে। তোর মতো কষা জায়েদ, তোর আব্বা হুজুর তারেক রহমান আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবি? তোকে তুমি বলাটাও বিবেকে বাধে। আপনি বলা তো অনেক পরের কথা। তোর কোনো ক্যারেক্টার আছে? তোর কোনো চরিত্র আছে? তুই মানুষের পর্যায়ে পড়িস? মানুষের বডি শেমিং করা ঠিক না। তুই নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলিস তো, ভাবিস তো তুই কে, তোর যোগ্যতা কতখানি। এতদিন নীতিবাক্য বলেছিস, এতদিন নীতি কথা বলেছিস, কিন্তু ক্ষমতায় বসার পর তোর সেই নীতিবাক্য পশ্চাৎ দেশ দিয়ে বের হয়ে গেছে। বলতি না বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক দলের রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা, রাজনৈতিক দলের নির্বাচন অংশ নেওয়ার স্বাধীনতা। এখন কোথায় তোর সেই স্বাধীনতা? এখন কোন লজ্জায় বলিস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, অর্থাৎ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই থাকবে? সরকার এটাই চাইছে। তোর সরকার চাইলেই কি রাখতে পারবে? বাংলাদেশ আওয়ামী লীগ কি জলে ভাসা পদ্ম? প্রশ্ন করছি তোকে। বাংলাদেশ আওয়ামী লীগ জলে ভাসা পদ্ম, শৈবাল, শেওলা, ছত্রাক? না, তোরা ছত্রাক, তোরা শৈবাল, তোরা শেওলা, তোরা পাকিস্তানের বীজ, তোরা রাজাকার, তোরা দেশদ্রোহী, তোরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছিস। তোরা পশ্চিমা দালাল, তোরা পশ্চিমা প্রভুদের কাছে প্রতিনিয়ত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকিস। বাংলাদেশের মানুষ কি বুঝে না? বাংলাদেশের মানুষ কি দেখে না? 100 দিনে তোদের সফলতা কি? কি করেছিস বাংলাদেশের মানুষের জন্য? বলতে পারবি? একটা উদাহরণ দিতে পারবি? পারবি না। কাউকে তুই তুকারি করা মোটেও ঠিক না, বাট এই যে ক্যারেক্টার, একে তুই বলাটা আই থিঙ্ক বাজে কিছু না, মন্দ কোনো কিছু না।
আপনারা মেবি এটা মানেন বা বিশ্বাস করেন। সুতরাং যারা ভেবেছিল রিফর্ম আওয়ামী লীগ, তাদের আশায় ঘুরে বালি। যারা ভেবেছিল শেখ হাসিনার রাজনীতি শেষ, তাদের আশায় ঘুরে বালি। যারা ভাবছে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের নাম দিয়ে, তাদের আশায় ঘুরে বালি হবে। যারা ভাবছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না, তাদের আশায়ও ঘুরে বালি হবে। খুব শীঘ্রই আপনারা দেখবেন। আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ জলে ভাসা কোনো পদ্ম না। বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশে মাথা উঁচু করে বঙ্গবন্ধু কন্যা ফিরে আসবেন, এবং আজ বলে গেলাম, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রাইম মিনিস্টার আবারও হবেন, এবং বাংলাদেশটাকে স্থিতিশীল বানিয়ে, বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করে, বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে চাঙ্গা করে, বাংলাদেশের চিকিৎসা খাত চাঙ্গা করে, বাংলাদেশের শিক্ষা খাতকে উজ্জ্বল করে তিনি সসম্মানে অবসরে যাবেন। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে দিল্লির নিরাপদ আশ্রয় থেকে কলকাতার ঐতিহ্যবাহী সংবাদপত্র এই সময়কে একটি অত্যন্ত বিস্ফোরক ও সবিস্তার লিখিত সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে গণভবন ছেড়ে আসা, ইস্তফা না দেওয়ার নেপথ্য কারণ থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকারের মূল্যায়ন এবং নিজের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রতিটি বিষয়ে অত্যন্ত খোলামেলা কথা বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই সাক্ষাৎকারে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির অনেক অজানা সমীকরণ। সাক্ষাৎকারের শুরুতেই শেখ হাসিনা অত্যন্ত আবেগঘন এবং চাঞ্চল্যকর এক দাবি করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রাণ বাঁচাতে মাত্র আধা ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে ঢাকার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ছাড়তে হয়েছিল তাকে, আর সেই কারণেই পদত্যাগ করার মতো কোনো সময় বা সুযোগই তিনি পাননি। এমনকি তিনি যে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাবেন, সেটাও একেবারে শেষ মুহূর্তে ঠিক হয়েছিল। শেখ হাসিনার নিজের ভাষায়, আমি টুঙ্গিপাড়ায় চলে যাব বলে প্রস্তুতি নিয়েছিলাম, প্রকৃতপক্ষে আমি জানতামই না দেশের বাইরে যাচ্ছি। দর্শক, এখানে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের সংবিধান কি বলে। শেখ হাসিনা সংবিধানের নিয়ম মনে করিয়ে দিয়ে বলেছেন, আমাকে পদত্যাগ করার সময় দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াটাই ছিল নিয়ম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। গণভবন আক্রমণ করতে এলে আমার হাতে সাকুল্যে 30 থেকে 40 মিনিট সময় ছিল। অর্থাৎ শেখ হাসিনা আইনি ও সাংবিধানিক জায়গা থেকে দাবি করছেন যে তিনি এখনো টেকনিক্যালি পদত্যাগ করেননি, কারণ পরিস্থিতির কারণে রাষ্ট্রপতির সামনে গিয়ে চিঠি দেওয়ার কোনো সুযোগই তার ছিল না। কিন্তু এখানে একটি টুইস্ট আছে। সম্প্রতি ঢাকার একজন বিশিষ্ট সংবাদপত্র সম্পাদক ও সাংবাদিক দাবি করেছিলেন যে 5 আগস্ট আন্দোলনকারীরা গণভবন ঘিরে ফেললে শেখ হাসিনা নাকি রাষ্ট্রপতির উদ্দেশ্যে 3 পাতার একটি পদত্যাগপত্র লিখেছিলেন এবং সেটি বিটিভির একজন কর্মীকে দিয়ে টাইপ করতে চেয়েছিলেন। পরে তড়িঘড়ি দেশ ছাড়ার সময় নাকি সেই 3 পাতার চিঠি তিনি নিজের ভ্যানিটি ব্যাগে পুরে নিয়ে চলে যান। এই দাবির জবাবে শেখ হাসিনা পরিষ্কার করে বলেছেন, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য তিনি দিনরাত পরিশ্রম করেছেন, তাই দেশ ছেড়ে চলে যেতে হবে এটা তিনি কোনোদিনও ভাবেননি। আর সাধারণ মানুষের লাশ বানিয়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা তার কখনোই ছিল না। তিনি বুঝিয়েছেন, মাত্র 30-40 মিনিটের সেই চরম উত্তেজনাকর মুহূর্তে বসে 3 পাতার পদত্যাগপত্র লেখার মতো কোনো সময় বা মানসিকতা তার ছিল না। যে সম্পাদক এই কথাটি বলেছেন, এর সাথে আমি একটু যুক্ত করি যে কঠিন মুহূর্ত 3 পাতার পদত্যাগপত্র লিখেছেন শেখ হাসিনা, এবং সেটি নাকি টাইপ করবেন বিটিভির এক কর্মীকে দিয়ে। তার দপ্তরের কোনো কর্মী নেই। আসলে এইগুলো আমরা গত 2 বছর যাবৎ মিথ্যা বানোয়াট গাল গল্প গণমাধ্যমের সামনে এসে যে যেভাবে পারছে নানা রকম গাল গল্প, রূপকথার গল্প যাকে বলে আর কি, সেটি রচিত হচ্ছে। সেই সম্পাদক, আসলে শেখ হাসিনার এই সাক্ষাৎকারের পরে এটি মনে হলো যে সেই সম্পাদকও একটি রূপকথার গল্প নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হয়ে সেই গল্পটা ভাইরাল হয়ে গেছে। এই হলো বাস্তব অবস্থা। এবার আসা যাক 5 আগস্টের পরিস্থিতির ওপর শেখ হাসিনার নিজস্ব মূল্যায়নে। শেখ হাসিনা দাবি করেছেন 5 আগস্ট কোনো স্বাভাবিক দিন ছিল না, সেদিন বাংলাদেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তার অভিযোগ অত্যন্ত গুরুতর। তিনি বলেছেন, আন্দোলনকারীরা মূলত তার বোন শেখ রেহানা এবং তাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে এই গণভবন আক্রমণ করতে এসেছিল। আন্দোলনকারীদের অনেকের বক্তব্যই নাকি এটা উঠে এসেছিল যে লাশ ফেললে সরকার পড়ে যাবে, এমনকি ভুয়া আইডি কার্ড বানিয়ে গণভবনে লোক নিয়ে আসা হয়েছিল, যা পরবর্তীতে আন্দোলনের সমন্বয়করাই স্বীকার করেছে বলে তিনি দাবি করেন। শেখ হাসিনার মতে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর সব জায়গায় পরিকল্পিত অস্থিরতা ও বিভ্রান্তি তৈরি করা হয়েছিল। দর্শক, শেখ হাসিনা এখানে স্পষ্ট করেছেন যে এটি কোনো সাধারণ গণ অভ্যুত্থান ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত সশস্ত্র বিদ্রোহ।
তিনি আরও যোগ করেন 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনটি মোটেও স্বতঃস্ফূর্ত ছিল না। কোটা পরিবর্তনের দাবির আড়ালে এটি ছিল মূলত একটি রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্ত। আর এর প্রমাণ হিসেবে তিনি খোদ তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। ডক্টর ইউনূস নিজেই এই আন্দোলনকে মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্মভাবে নকশাকৃত বলে উল্লেখ করেছিলেন। শেখ হাসিনার দাবি, এই ষড়যন্ত্রকে সফল করতে ষড়যন্ত্রকারীরাই হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছিল এবং আন্দোলনকারী ছাত্ররা পরবর্তীতে পুলিশ হত্যা ও মেট্রো রেলে আগুন দেওয়ার কথা প্রকাশ্যে গণমাধ্যমে স্বীকারও করেছে। দর্শক নিশ্চয়ই জানেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি জুলাই আন্দোলনের প্রাণহানির ঘটনায় শেখ হাসিনাকে মূল নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এই রায়ের জবাবে শেখ হাসিনা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য 1973 সালের আইন অনুযায়ী এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। অন্তর্বর্তী সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা বেআইনিভাবে এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার করেছে। তার ভাষায়, আমাকে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটি কোনো বিচার নয়, এটি যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ মাত্র। তিনি আরও প্রশ্ন তোলেন, আন্দোলনের শুরুতে প্রথম হতাহতের পরেই তিনি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলেন, কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় এসে সেই কমিটির কার্যক্রম স্থগিত করে দেয় এবং নিহতদের লাশের ময়না তদন্ত পর্যন্ত করতে দেয়নি। শেখ হাসিনার প্রশ্ন, কেন আন্দোলনকারীদের দায়ে মুক্তি দেওয়া হলো? কি ভয় ছিল সরকারের? এরপর তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শাখা বা OHCHR এর রিপোর্টের তীব্র সমালোচনা করেন। সম্প্রতি শেখ হাসিনা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কাছে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে তাদের রিপোর্টে দেওয়া প্রাণহানির তথ্য সংশোধনের দাবি জানিয়েছেন। শেখ হাসিনার যুক্তি হলো, জাতিসংঘের এই তদন্তটি হয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে, তাই যারা চক্রান্ত করে ক্ষমতা দখল করলো তাদের আমন্ত্রণে করা তদন্ত কিভাবে নিরপেক্ষ হতে পারে? জাতিসংঘের প্রতিবেদনে জুলাই আগস্টে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন বলে বলা হলেও তার কোনো প্রমাণ দেওয়া হয়নি, অথচ সরকারের নিজস্ব গেজেট বলছে নিহতের সংখ্যা 834 এবং শেখ হাসিনার দাবি সেই গেজেটেও নাম বাড়ানোর জন্য মিথ্যা নাম যোগ করা হয়েছে। আমাদেরও প্রশ্ন যে জাতিসংঘ যে 1400 মানুষ হত্যার রিপোর্ট দিয়েছে, 1400 মানুষ এসে জাতিসংঘে এসে গুনে দেন, শুধু 1400 মানুষ নয়, সরকারি গেজেটে যে 834 জনের নাম এসছে এটি নিয়েও নানা বিতর্ক, ভুয়া নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। সরকার আজও পর্যন্ত, ইউনূস সরকার, বর্তমান সরকার প্রমাণ দিতে পারেনি 834 জন এই কাজে শেখ হাসিনা যথার্থ বলেছেন। সবচেয়ে বড় বিস্ফোরক দাবিটি শেখ হাসিনা করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ককে নিয়ে। তিনি জানান, ভলকার তুর্ক 2025 মার্চে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আন্দোলন দমনে কঠোর হলে তাদের শান্তিরক্ষী মিশন থেকে সরিয়ে দেওয়া হবে। শেখ হাসিনার মতে এটি একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং জাতিসংঘের মৌলিক নীতির পরিপন্থী। এর থেকে পরিষ্কার বোঝা যায় জাতিসংঘের মানবাধিকার কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দর্শক, এই সময় পত্রিকাকে দেওয়া শেখ হাসিনার এই দীর্ঘ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব বিশ্লেষণ করলে পরিষ্কার বোঝা যায় শেখ হাসিনা নিজেকে এখনো সাংবিধানিক উপায়ে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করছেন, কারণ তিনি কোনো ইস্তফাপত্রে স্বাক্ষর করেননি। একই সাথে তৎকালীন অন্তর্বর্তী সরকার এবং জাতিসংঘের তদন্ত প্রক্রিয়াকে তিনি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট এবং একটি বড় আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে দেখছেন। শেখ হাসিনার সাথে বলতে হয় যে আজ প্রায় 2 বছর হতে চললো, আমরা জুন মাসে বসে কথা বলছি, 1 মাস পরে 2 বছর হবে এই সহিংস ঘটনার, এই ষড়যন্ত্রের। আজকে 2 বছরে এটি কিন্তু প্রমাণিত, নানা আলামতে প্রমাণিত যে এটি ছিল আসলে সত্যিকার অর্থে একটি ষড়যন্ত্র। এখন প্রশ্ন যে বাংলাদেশকে উদ্ধার হতে হবে এই ষড়যন্ত্র থেকে, সেটি এখন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কবে এই ষড়যন্ত্রের জাল থেকে বাংলাদেশ উদ্ধার হবে। ইউনূসের অন্তর্বর্তী সরকার তারই ধারাবাহিকতায় একটি প্রহসনের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী একটা সমঝোতার বিএনপি সরকার ক্ষমতায় বসে কি চমৎকার একটি দেশ তরতর করে এগিয়ে যাচ্ছিল, সেই এগিয়ে যাওয়া দেশটাকে পেছনে টানার জন্য ইউনূস এবং পরবর্তীতে বিএনপি সরকার। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে এগুলোর একদিন শেষ হবে। আমরা এই মুহূর্তে আসলে বলবারও সুযোগ নেই যে আগামী মাসে শেষ হবে কিংবা 2 মাস পরে শেষ হবে, 3 মাস পরে শেষ হবে, তবে শেষ একদিন হবে।
কারণ বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের মাটি তৈরি হচ্ছে, এই জায়গাটি আমাদেরকে আশাবাদী করে তোলে। আমরা আশা রাখতে চাই, আমরা স্বপ্ন দেখতে চাই যে 2 বছর আগের যে বাংলাদেশটি আমাদের ছিল, আমাদের সেই বাংলাদেশ আবারও ফিরে আসবে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।